শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতলোকে। সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লেগে বাড়িছে, সে থাকে নবদ্বীপে। তো সে যেরকমভাবে লিখে বাড়িছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুস্মিতা হালদার। আমি একজন সিঙ্গেল মাদার, ঠিক আছে। তো আমি আজকে যে ঘটনা লিখে পাঠাচ্ছি সেটা অনেকেই বিশ্বাস করবে না, সবাই বলবে কাজাখুড়ি কোনো গল্প, ঠিক আছে। কিন্তু এটা সত্যি ঘটনা একটা, মানে যে আজ থেকে প্রায় 7 থেকে 8 বছরের ওপরে এই ঘটনা ঘটে গেছে। মানে প্রথম সূত্রপাত হয়েছিল 7 থেকে 8 বছর আগেই, তারপর ধীরে ধীরে তার প্রভাব পড়েছে আর কি। তো প্রথম থেকেই বলি, আমি একজন সিঙ্গেল মাদার, ঠিক আছে। আমার যে 2 মেয়ে রয়েছে, 2 মেয়েই খুব বড় না, খুব ছোটও না আর কি। দুজনেই, একজন উচ্চ মাধ্যমিক দেবে, একজন মাধ্যমিক দেবে। তো একটা ফ্ল্যাটের সন্ধান পেয়েছিলাম, যেখানে আমরা আগে থাকতাম সেটা ভাড়ায় ছিলাম। তো তারপর একটা ফ্ল্যাটের সন্ধান পেয়েছিলাম, তো সেই ফ্ল্যাটে আমরা উঠে আসি আর কি। যে সে ফ্ল্যাটের যে প্রমোটার ছিল তিনি আমার হাজব্যান্ডের বন্ধু, তো তার সাথে একটু যোগাযোগ ছিল, ভালো সম্পর্ক ছিল আর কি। তো সেজন্য আমরা বেশ কমেই পেয়েছিলাম আর কি। সেজন্য আমরা ওখানে চলে আসি, আমরা 3 জন। ওখানে আসার পরে প্রথম বেশ কয়েকদিন ঠিকঠাক ছিল আর কি। বেশি বড় ফ্ল্যাট নয়, হ্যাঁ, বেশি রুমও নেই। তো আমরা যেই ফ্ল্যাটটা উঠেছিলাম সেই ফ্ল্যাটটা ছিল 2 BHK। তো আমরা ছিলাম আর কি। প্রথম বেশ কয়েকদিন ঠিকঠাক ছিল সব কিছুই। যত দিন যেতে লাগলো আমরা বুঝতে পারলাম যে সেখানে কিছু একটা রয়েছে, ঠিক আছে। বিশেষ করে বুঝতে পারতাম যখন আমার মেয়েরা যখন আমাদের রুমে যখন ড্রেস চেঞ্জ করতো, বা ধরুন স্নান ফান করতে গেছে, আর দেখতাম তাদের পিঠে কীরকম সব দাগ, মানে আঁচড় মারা দাগ যেরকম হয় সেরকম দাগ। তো আমি জিজ্ঞেস করতাম যে এগুলো কী করে হয়েছে তোদের পিঠে। তো তাদের কাছে কোনো উত্তর থাকতো না। তারা বলতো যে জানি না, বুঝতে পারিনি কী করে হয়েছে। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন, মানে তারা জানেই না তাদের সাথে কী হয়েছে, কী করে দাগটা এলো। তো যেহেতু আমি কাজ করি, আমি চাকরি করি, সেজন্য আমি তো সারাদিন বাড়ি থাকতাম না, তো ওরাই সারাদিন বাড়ি থাকতো আর কি। তো ওরা জানতেও না। এবং দেখলাম যত দিন যাচ্ছে ওরা কীরকম একটা ক্লান্ত হয়ে, সারাক্ষণই কেমন একটা ক্লান্ত, বাড়িতেই থাকে, তারপরেও কীরকম একটা যেন মনে হয় ক্লান্ত, খুব টায়ার্ড। রাতেরবেলা ঘুম হয় না, চোখের নিচে কালি, এরকম একটা মনে হতো, ঠিক আছে। তো তারপরে আমি একদিন রাতেরবেলা উঠেছি বাথরুমে যাওয়ার জন্যে। আমি এক ঘরে শুতাম এবং আমার 2 মেয়ে এক ঘরে শুতো। তো আমি একদিন রাতেরবেলা উঠেছি বাথরুমে যাওয়ার জন্য। আমি দেখলাম যে একটা কালো কিছু অবয়ব ডাইনিং রুম থেকে একদম সিধে দরজা দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। তো আমি বুঝতে পারলাম না জিনিসটা কী। আমি যখন দরজার সামনে গেলাম এবং আমার আই হোল দিয়ে দেখলাম যে সেই কালো অবয়বটা কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমার ভীষণই একটা ভয় লেগে গেছিলো যে জিনিসটা কী। কিন্তু কোনো রকম কোনো মুখ বা কোনো কিছু বুঝতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিলো একটা কোনো অবয়ব যেটা হাওয়ায় ভেসে উড়ছে আর কি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে নিজের কাজ সেরে ঘরে চলে আসি, ঠিক আছে। তো প্রথমে সেই যে প্রমোটার, যে মানে আমার হাজব্যান্ডের বন্ধু, তাকে জিজ্ঞেস করাতে সে কিছুই বলতে পারে না। সে বললে না তো, আমি এরকম কোনো ঘটনা তো শুনিনি এই জায়গার বিষয়ে, হ্যাঁ, এইসব বলে সে আর কি। তো তারপরে একদিনকে 2-3 দিন পরে আমি শুয়ে রয়েছি। তো আমি দেখলাম যে কেউ একজন ওই সেম কালো অবয়ব, যাকে আমি 2-3 দিন আগে দেখেছিলাম আমাদের ডাইনিং রুমে, সে দেখলাম ওরকম একটা কালো অবয়ব আমার রুমে ঢোকার পরে আমার সামনে এসে আমাকে বলছে যে তোর 2 মেয়ে রয়েছে, যদি তাদের প্রাণ বাঁচাতে চাস তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। আমি তোদের ভালোর জন্য বলছি, আমি তোদের কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু এখানে যে আর একজন আছে সে কিন্তু তোদের 2 মেয়েকে শেষ করে দেবে, এই আমি তোদের ওয়ার্নিং দিয়ে দিলাম। তোদের আগেও অনেকে এসছে, তাদের সাথেও সেম জিনিস হয়েছে, এবং তোদের 2 মেয়ের সঙ্গেও সেম জিনিস হবে। তুই বাড়ি থাকিস না, তাই জন্য তোর সাথে এইসব কিছু হয় না। তোর 2 মেয়ে বাড়ি থাকে, তাদের ভালোর জন্য বলছি এই বাড়ি ছেড়ে চলে যা। যদি এখানে থাকিস তোর 2 মেয়ে কিন্তু থাকবে না, বেশি দিন বাঁচবে না। এই বলে, মানে এই কথাটা শোনার পর আমি একবার ধড়ফড় করে উঠে বসলাম। তখন দেখলাম যে আমি স্বপ্ন দেখছিলাম আর কি একটা। তো আমি যখন দরজার দিকে তাকাই, দেখলাম যে ওই সেম কালো অবয়ব আমার রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল।
তো আমি এটা বুঝতে পারলাম যে এটা কোনো স্বপ্ন ছিল না আর কি, মানে এটা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখালো আর কি, ঠিক আছে। এবং যে কালো আমাকে দেখা দিল সেটা এটা বোঝাতে চাইলো যে এটা কোনো স্বপ্ন নয়, সে সত্যিকারেরই এসেছিলো, আমাকে এই স্বপ্নের মধ্যে দিয়েই বলে গেল। তো আমার সেদিনকে রাতে আর ঘুম হয়নি, আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে দেখলাম দুই মেয়েকে ঠিক আছে, মানে তারা ঠিক আছে কি না দেখলাম, দুজনেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পরদিনকে আমি ঘুম থেকে উঠেই মানে সকাল হতেই আমি সেই বন্ধুকে, মানে আমার হাজব্যান্ডের বন্ধু প্রমোটারকে ফোন করলাম এবং তাকে বাড়িতে রেখে আমি সব কিছু প্রথম থেকে বললাম। তো ও তখন বললো যে ঠিক আছে বৌদি, চিন্তা করবেন না, আমি ফ্ল্যাটের যে উঠোন রয়েছে, সামনের জায়গাটা স্পেস রয়েছে, সেখানে আমি একটা হনুমানজি মন্দির প্রতিষ্ঠা করে দেবো, সেখানে আপনি পুজো দেবেন, ঠিক আছে। তো কথা মতো 1 সপ্তাহের মধ্যেই একটা ছোট্ট মতো মন্দির সেখানে হলো এবং হনুমানজির একটা মূর্তিও লাগানো হলো। তো তারপর থেকে আমাদের বাড়িতে যতগুলো ফ্ল্যাট রয়েছে 4-5টা, সবাই সেখানে পুজো দিত আর কি। হ্যাঁ, তো তারপর থেকে দেখলাম, যেটা আমি লক্ষ্য করছিলাম, যে মেয়েদের মধ্যে যে ক্লান্তি ভাবটা সেটা কিন্তু এখন আর নেই। তারা আগের মতনই রয়েছে, কিন্তু পিঠের যে দাগ সেটা কিন্তু কমছে না কোনোভাবেই। তো এরপরে দেখলাম যে মন্দিরটা প্রতিষ্ঠা করার 2-3 দিনের মধ্যেই যে প্রমোটারটা রয়েছে, সে তার ওয়াইফকে আনতে গেছিলো তার ওয়াইফের বাড়ি, নিজের গাড়ি ড্রাইভ করে গেছিলো। ফেরার সময় তার ওয়াইফ, তিনি এবং তার একটা ছেলে ছিল, তার 3 জনে অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে এটা খুবই একটা অসম্ভব ব্যাপার, যেটা কিনা ওই মন্দিরটা যেদিনকে প্রতিষ্ঠা করলো এবং যেদিনকে গেছিলো আর কি ওয়াইফকে আনতে, সেদিনকে সকালবেলা তিনি এসেছিলো পুজো দিতে, মঙ্গলবার ছিল। পুজো দিয়ে যখন গেছিলো তারপরে তার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটে গেল। তো জিনিসটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। তো আমি কি করলাম, যে পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, যে যাদের কিছু জানতে পারি আর কি, যে বাড়িটার ব্যাপারে, বাড়িটার ইতিহাস কী রয়েছে, নিশ্চয়ই কোনো ইতিহাস রয়েছে যার জন্য এরকম হচ্ছে। কেউই প্রথমে বলতে চাইছিল না বা অনেকে জানেও না। কিন্তু একজনকে আমি পেয়েছিলাম যে কিন্তু সব জানে। তো সে আমাকে বলে যে তুমি সন্ধেবেলা আমার বাড়িতে এসো, এইসব কথা তো রাস্তায় বলা যায় না, তুমি সন্ধেবেলা বাড়িতে এসো, আমি তোমায় সব বলবো। তো আমি তাকে বললাম যে আপনি আমার বাড়িতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তখন বলে না, আমি ওই বাড়ি যাবো না, তুমি আমার বাড়িতে এসো, আমি বলবো। তো আমি সেদিনকেই সন্ধ্যেবেলা তার বাড়িতে গেলাম। তারপরে তিনি আমায় যা বললেন সেটা শোনার পরে আমার পায়ের তলা মাটি ছিল না। আমার মনে হচ্ছিলো যে এরকমও ঘটনা ঘটতে পারে। তো তিনি আমায় বলা শুরু করলেন যে বাড়িটা, মানে যে ফ্ল্যাটটা রয়েছে আর কি, সেটা আগে একটা বাড়ি ছিল, নিজস্ব বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকতো এবং যে স্ত্রী ছিলেন তিনি একটা সরকারি চাকরি করতেন, ভালো পোস্টে, ভালো স্যালারি। এবং যে স্বামী ছিলেন তিনি খুবই অলস প্রকৃতির একটা মানুষ ছিল। একটা মুদিখানা দোকান ছিল ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই খুলতো না, প্রায় দিন খুলতো না, বাড়িতেই পড়ে থাকতো। সে জানতো যে একটা ফিক্সড ইনকাম রয়েছে আমার স্ত্রীর, আমি আর কেন বেকার কাজ করব, মানে এতটাই অলস প্রকৃতির একটা ছিল, বউয়ের টাকা খেত আর কি। তো যাই হোক, মাঝে মাঝে খুলতো না বা খুলতো তাড়াতাড়ি বন্ধ করে দিত, এরকম একটা স্বভাবের ছিল। তো যে স্ত্রী ছিলেন, যিনি মহিলাটা ছিল, তার শরীরে অনেক রকমের রোগ ব্যাধি ছিল, সেজন্য তাদের বাচ্চা হয়নি। তো তাদের যখন বয়স বাড়তে শুরু করে, তো তারা দুজনে মিলে ঠিক করে, স্বামী স্ত্রী মিলে ঠিক করে যে একটা বাচ্চা অ্যাডপ্ট করবে। তো মহিলাটার যেহেতু মেয়ে খুবই পছন্দ ছিল, সে চাইতো যে তার মেয়ে হোক, সেজন্য তারা একটা মেয়ে অ্যাডপ্ট করেছিল। এবং যখন তাকে নিয়ে এসেছিল তখন তার বয়স ছিল প্রায় 9 বছর, 9-10 হবে এরকম, ঠিক আছে। তো তারপর তাকে তার স্কুলে ভর্তি করায়, সব গান শেখায়, তানপুরাতেও ভর্তি করায়। মানে নিজের মেয়ের মতো সব কিছু দেখাশোনা করতো আর কি। এবং যে মেয়েটা এসেছিলো খুবই ভদ্র, নম্র এবং একটু খুবই সুন্দর দেখতে, বেশ ফর্সা, টুকটুকে, খুব সুন্দর দেখতে। তো যাই হোক, সে তাদের সাথে মানিয়ে নিয়েছিল, সে মেনে নিয়েছিল, এটাই আমার বাবা মা। যাই হোক, সব কিছু করতো, তাদের সঙ্গেই ছিল আর কি। তো একদিন কি হয়, ওই ঘটনা মানে যেদিনকে এসেছিলো তার থেকে প্রায় 5-6 বছর পরে, হ্যাঁ, সে মেয়েটা স্কুল থেকে বাড়ি ফিরে দেখছে যে তার মা দরজা খুলছে না। অনেকবার নক করেছে, বেল বাজিয়েছে, তারপরও দরজা খুলছে না তার মা। তো মেয়েটা আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে আমার ফোন করে তার বাবাকে বলে যে
বাবা আমি অনেকক্ষণ ধরে দরজা নক করছি, বেল বাজাচ্ছি, মা কিন্তু দরজা খুলছে না। তখন তার বাবা বলে যে আমি তো এখন দোকান ছেড়ে যেতে পারবো না, তুমি পাড়ার লোকজন নিয়ে একটু দরজাটা ভাঙার চেষ্টা করো, ভেঙে ঘরে ঢোকো, দেখো কী হয়েছে। তো তার মেয়ে তাই করে, লোকজনকে জোগাড় করে দরজাটাকে ভাঙে যখন ঘরে ঢোকে, সে দেখছে যে তার মা ডাইনিং এবং তার বেডরুম দুটোর মাঝখানে, দরজার যে মাঝখানে, ওই দরজার মাঝখানে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, তার মধ্যে কোনো সেন্স নেই। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। যখন হয়েছিল তখনও যদি আনা যেত তাহলেও কিছু করা যেত আর কি, কিন্তু এটা অনেকক্ষণ আগে হয়েছে, প্রায় 2-3 ঘন্টা কি এরকম সময়ের মধ্যে হয়েছে, তো এটা কিছু করা যাবে না, সে মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর থেকে তো যে ফিক্সড একটা ইনকাম ছিল সেই বাড়ি, সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই যে লোক ছিল, লোকটার মধ্যে তখনও কোনো বুদ্ধি আসেনি যে এবার নিজেকে একটু শক্ত হতে হবে, নিজেকে ভালো করে কাজ করতে হবে, এই বিষয়টা তার মধ্যে আসেনি। সে কী করে, বাড়ির যে কাজের লোকটা ছিল, কাজের মহিলা, তাকে ছাঁটাই করে দেয়, তাকে বলে যে আর কাজে আসতে হবে না, তাকে বের করে দেয়। প্রথমেই মেয়েটার গান বাজনা বন্ধ করে, তানপুরা বন্ধ করে, এবং ধীরে ধীরে 1-2 মাস পরে স্কুল যাওয়া বন্ধ করে দেয়। ঠিক আছে, দুজনে বাবা আর মেয়ে দুজনে সবসময় বাড়িতেই থাকতো, কোনো রকমে চলতো তাদের। ঠিক আছে, দোকানে যেত ওর বাবা কাজের, সেরকম যেহেতু ডেলি খুলতো না, সেরকম কোনো খদ্দেরও থাকতো না, এরকম করে চলতো আর কি। তো একবার কী হয়, ওদের বাড়িতে যে খবরের কাগজ দেয়, যে ছেলেটা একদিনকে খবরের কাগজ দিতে এসছে, দিয়ে চলে গেছে। পরের দিনকে যখন আবার দিতে এসছে, তখন দেখছে যে আগের দিনে যে কাগজ সেটা কিন্তু তখনও পড়ে রয়েছে, মানে দরজা খুলে কেউ নেয়নি কাগজটাকে। সেদিনকে দ্বিতীয় দিনে কাগজটাকেও সে ফেলে দিয়ে চলে যায় ওখানেই দরজার সামনে। তৃতীয় দিনকেও সেম, 2 দিনের কাগজ পড়ে রয়েছে। তো 3 নম্বর দিনকেও সে মনে মনে ভাবে হয়তো নেই বাড়িতে, বা দরজা খোলেনি, 3 নম্বর দিনে কাগজটাও দিয়ে ফেলে চলে গেছে। 4 নম্বর দিন যখন সে এসছে, দেখছে পরপর 3 দিনের কাগজ সেখানেই পড়ে রয়েছে, যেরকম করে সে ফেলে গেছিলো। ঠিক আছে, এবার তখন সে পাড়ার লোকজনদের জিজ্ঞেস করে তারা কি বাড়িতে নেই, 3 দিন ধরে কাগজ দিচ্ছে, আজকে 4 নম্বর দিন, ওরা এখনও কাগজপত্র নেয়নি। তখন লোকজন বলে যে না, বাড়িতেই তো রয়েছে, বাইরে বেরোলে তো তালা দিয়ে যাবে। হ্যাঁ, তো তারা কি করে যে সবাই মিলে একবার দেখতে আসে যে কোনো প্রবলেম হয়েছে কি না। বাড়ির দরজার সামনে আসছেই তারা যেটা প্রথমে অনুভব করে যে ভীষণই একটা বিকট বাজে গন্ধ, মানে কিছু পচে গেছে বা কীরকম কিছু গন্ধ, ভীষণ, মানে যেটা সহ্য করা যাচ্ছে না। সবাই মিলে দরজা ভাঙে। দরজা ভাঙার পরে যেটা দেখে যে ড্রয়িং রুমে, দরজা খুললেই ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমে সে সিলিংয়ে যে পাখা ঝুলছে, সে পাখায় সে লোকটার বডি ঝুলছে, নিজে আত্মহত্যা করেছে। মেয়েটার বডি কোথায়, সব ঘর খোঁজাখুঁজির পরে দেখা গেল বেডরুমে যে ওয়ার্ড্রব রয়েছে, সেই ওয়ার্ড্রবে দরজাটা খোলা, এবং সে মেয়েটার দেহ পুরো উলঙ্গ অবস্থায় রয়েছে, এবং এরকমই বিশ্রী একটা অবস্থায়, মানে কোনো রকমে ঢুকিয়ে দিয়েছে বডিটাকে। হ্যাঁ, এবং ইঁদুর, ছুঁচো, পিঁপড়ে, আরশোলা সবাই মিলে সে বডিটাকে ছিন্ন ভিন্ন করে খুঁটে খাচ্ছে, মানে ওই বডিটা থেকেই গন্ধটা বেরোচ্ছিল আর কি। এই অবস্থা দেখে সবাই মানে খুব আতঙ্কিত হয়ে যায় আর কি। পুলিশ আসে, দুটো বডিকে নিয়ে যায় পোস্টমর্টম করার জন্যে, এবং পোস্টমর্টম রিপোর্টে যেটা বেরোয় যে ওই মেয়েটা যে ছিল, মেয়েটাকে দিনের পর দিন যৌন নির্যাতন করা হয়েছে। ঠিক আছে, যৌন নির্যাতন করতে করতে মেয়েটা যেহেতু বাচ্চা, ও আর নিতে পারেনি, সেজন্য ও মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তার যে বাবার ছিল আর কি, সেও কিন্তু নিজেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এবং তার দুজনের মৃত্যুর ডিফারেন্স ছিল হচ্ছে 3 দিন। তো যে পুলিশ যারা ছিল তারা এটাই অ্যাজিউম করছিল প্রথমে, যেহেতু ওটা তো নিজের সন্তান ছিল না, সেজন্য লোকটা থাকতে না পেরে মেয়েটাকে প্রথমে রেপ করে যেহেতু মেয়েটা মরে যায়, ও নিজে ভয়ও পেয়ে যায় যে এবার কি হবে, যে লোকে যদি জানতে পারে তাকে তো এই পুলিশে দেবে, ওই অনেক কিছু ব্যাপার। তো সেজন্য মেয়েটাকে ওখানেই রেখে দেয়, এবং নিজে 3 দিন পরে যখন সে বুঝতে পারছে না কী করবে, সেজন্য নিজেও গলায় দড়ি দিয়ে দেয়। এবং পাড়ার লোক যেটা বলে যে হতে পারে যে মেয়েটা আত্মা ছিল, যেহেতু ও কোনো কাজ কিছু করেনি, আত্মা ছিল, সেটাই হয়তো ওকে বাধ্য করেছে ওর আত্মহত্যা করতে। তো যাই হোক, এটা দুটো পসিবল রিজন ছিল আর কি। তো তারপরে বাড়িটাকে একটা দালাল
পুলিশের কাছ থেকে হরপ করে নেয়, টাকা মাকা দিয়ে পুলিশের কাছ থেকে হরপ করে নেয় এবং করে পরিষ্কার করে সেলের জন্য দিয়ে দেয়, মানে বাড়ির সেল আছে এরকম বলে দিয়ে দেয়। এবং তারপরে বেশ কিছু মাস পরে, 6-7 মাস পরে সেই বাড়িতে একটা স্বামী স্ত্রী দুজনে আসে, খুবই তারা বয়স্ক আর কি, বৃদ্ধ। এবং যে স্বামী ছিল সে ছিল হচ্ছে পুলিশে রিটায়ারমেন্ট করে গেছে এরকম, এবং যে স্ত্রী ছিল উনি হাউসওয়াইফই ছিল। এবং দুজনে চাইছিল যে জীবনের শেষ কয়েকটা বছর তারা একটা নিরিবিলি জায়গায় থাকবে, সেই জন্য তারা এখানে এসেছিলো। এবং তাদের যে সন্তান তারা দুটোই ছেলে, দুজনেই বাইরে বিদেশে থাকে, তারা ওখান থেকে টাকা পাকা পাঠায় আর কি। তো যাই হোক, তারা দুজনে রয়েছে। এবার যে স্বামী ও কী করতো, যে পাড়ায় কয়েকজন বন্ধু বানিয়ে নিয়েছিল এবং ও বিকেল হতে না হতেই 3-4টে বাজতে না বাজতেই সে বেরিয়ে যেত পাড়ায় বন্ধুদের সাথে আড্ডা মারতে। এবার ওই যে মহিলা ছিল, মহিলারা তো সারাদিন বাড়িতেই, তো মহিলারা কী করতো, বিকেল হতে না মানে যখনই ওর স্বামী বেরোতো তখনই ও বুঝতে পারতো যে ওর পেছনে কেউ একজন এসে দাঁড়িয়ে রয়েছে, তার কোমরে কেউ একজন হাত দিচ্ছে, হ্যাঁ, বা কাঁধে কেউ হাত বোলাচ্ছে, এরকম একটা ভাব, মানে কেউ তার সাথে অশালীন ব্যবহার করছে, কিন্তু বাইরে কেউ নেই, তাহলে অশালীন ব্যবহারটা করছে কে? এই জিনিসটা দিনের পর দিন হতে থাকে। এই তারপর যে তখন স্বামীকে যখন এই বিষয়টা বলে, স্বামী কী করে, যে তার উপরে চিচিয়ে বলে যে এসব তুমি ভুলভাল কথা বলছো, এত কষ্ট করে বাড়িটা কিনেছি, আমার সেভিংসের অনেক টাকা চলে গেছে বাড়িটা কিনতে, নিরিবিলি, তুমিই বলেছিলে নিরিবিলি জায়গায় থাকবে, তাহলে এখন এইসব কেন বলছো, এই ওই অনেক কিছু বলে আর কি। তো যখন ওই স্ত্রী বুঝতে পারে যে স্বামী তার কথা শুনবে না, স্বামী তার কথা বিশ্বাস করবে না, তখন সে কী করে, যে মানে স্বামী যখন বেরিয়ে যেত পরেই স্ত্রীও বেরিয়ে যেত এবং বেরিয়ে আমাদের বাড়িতে চলে আসতো। আমাদের বাড়িতে এসে আমাকে সব কিছু ঘটনা বলতো, মানে তার সাথে যে যা হয় আর কি, হ্যাঁ, সব কিছু বলতো। প্রত্যেক দিন নাকি এই জিনিসটা হচ্ছে, এবং যখনই সে বাথরুমে যায় তার যেন মনে হয় কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, এবং অশালীন কাজকর্ম হয় আর কি তার সাথে, এরকম তার একটা মনে হতে শুরু করে। তারপরে একদিনকে ওই স্বামী যখন বাথরুমে যায়, রাতের বেলা ঘুম থেকে উঠে বাথরুমে যায়, তখন সে দেখে ডাইনিং রুম থেকে একটা কালো অবয়ব বেরিয়ে ছাদের যে সিঁড়ি তার সামনে গিয়ে দাঁড়ায়, এবং সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে সিঁড়ির যে একটা ধাপ, সেই ধাপে গিয়ে দাঁড়ায়। এবং যখন সেই স্বামী ওই সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ায় তখন দেখছে স্বামী নিচে, এবং যে কালো রঙের অবয়বটা ও কিন্তু সিঁড়ির একটা ধাপ ওপরে, মানে যেখানে ওই দুটো সিঁড়ির মাঝের যে জানলা, সেই জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং জানলা দিয়ে যে আলো পড়ছে, বাইরে ল্যাম্পপোস্টের আলো, সেটা দিয়ে সে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ একটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। যখন স্বামী সিঁড়ির জানলা খুলে সিঁড়ির লাইটটা জ্বালায়, তখনই সে দেখতে পায় সেই কালো অবয়বটা কিন্তু উপর দিকে চলে গেল। এবার স্বামী যখন উপরে যায়, সিঁড়ি দিয়ে এক ধাপ উপরে যায়, তখন দেখছে সেখানে কিচ্ছু নেই, মানে কোনো ঘর তো কিছু নেই যে ওখানে কেউ ঢুকে যাবে, দরজাটা বাইরে দিয়ে তালা দেওয়া, ঠিক আছে। তো তাহলে জিনিসটা গেল কোথায়, তাই না? তো তারপরে সে এই জিনিসটাতে খুব ভয় পায় আর কি। তো তারপরে সে তার স্ত্রীর সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে, কিন্তু স্ত্রী তখন বলে যে আমি আগেই বলেছিলাম, তো এই সব বাড়ি এরকম রয়েছে কিছু, তুমি বিশ্বাস করনি আমার কথা, হ্যাঁ। তো তারপরে যখন তারা ঠিক করে নেয় যে বাড়িটা ছাড়তে হবে, নাহলে অনেক প্রবলেম আছে, তারপরে তাদের সাথে কিন্তু ভৌতিক কার্যকলাপ শুরু হয়। তারা মাঝে মাঝেই শুনতে পায় যে তাদের লাইট জ্বলে যাচ্ছে, একা একা পাখা বন্ধ হয়ে যাচ্ছে, যে সিঁড়ির তলায় যে পাম্প ছিল, পাম্পটা অকারণেই চলে উঠলো, আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। তারপর মনে হচ্ছে যেন মাঝরাতে যেন মনে হচ্ছে কেউ দেওয়ালের মধ্যে পেরেক পুঁতছে, অনেক রকমের বিভিন্ন রকমের সব শব্দ তারা শুনতে পায়, ঠিক আছে। এবার একদিনকে তাদের বাড়িতে দুধওয়ালা দুধ দিতে আসে, প্রত্যেক দিন সকালে আসতো, তো সেদিনকেও এসেছিলো। এসে দেখছে দরজা খুলছে না, অনেকক্ষণ ধরে দরজা পেটাচ্ছে, বেল মারছে, কোনো সারা শব্দ কিছু নেই। এবার যেহেতু আগের বারে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো সেজন্য সে কী করে, পাড়ার লোকদের ডাকে, এবং পাড়ার লোকরা যখন এসে দরজা ভাঙে, সেম জিনিস আগের বারের মতনই, কিন্তু এইবারে যেখানে বাবারা ঝুলছিল সিলিংয়ে পাখায়, সেখানে মহিলারা ঝুলছে, তার অর্ধনগ্ন সেই শরীর সেখানে ঝুলছে, এবং সারা বাড়িতে ওই পুরুষ মানুষের যে স্বামী ছিল তার কোনো দেহ নেই,
তাহলে তার দেহ কোথায় গেল? যখন তারা ছাদে যায়, ছাদে গিয়ে দেখছে যে তার যে বডিটা ছাদের একদম সামনেই, মানে ছাদের দরজার মুখে একদম পড়ে রয়েছে, এবং দেখে মনে হচ্ছে যেন কোনো তার পুরো দেহের যত রক্ত, সব রক্ত শুষে কেউ খেয়ে নিয়েছে, এবং মুখ থেকে শুরু করে পায়ের নখ অবধি আঁচড়ের দাগ, গভীর আঁচড়ের দাগ, মানে মনে হচ্ছে কোনো ধারালো কিছু দিয়ে যেন সারা শরীরে ক্ষতবিক্ষত করে দিয়েছে, এবং সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। এবং সব মাছি ফাছি সব ভন ভন করছে তার সামনে। হ্যাঁ, দুজনেই মৃত। তো দুজনকে যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, সেই একই রিপোর্ট যে মহিলাটাকে যৌন নির্যাতন করা হয়েছে বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, আর যে পুরুষ মানুষ ছিল, যে স্বামী ছিল, তাকে ওরকম আঁচড় মেরে মারা হয়েছে। তার কোনো অ্যাকচুয়াল রিজন পাওয়া যায়নি, কিন্তু রক্তে মানে শরীরে যে রক্তের কমি হয়েছে সেই জন্য পুরুষ মানে স্বামী মারা গেছে। এবং দুজনের মৃত্যুর ডিফারেন্স রয়েছে 8 ঘন্টা। স্ত্রী 8 ঘন্টা আগে মারা গেছে এবং তার 8 ঘন্টা পরে স্বামী মারা গেছে। ঠিক আছে, এরপরে কি হয়, সেই দালাল যে ছিল সে আবার বাইরেকে পরিষ্কার করে আবার সেই সেলে দিয়ে দেয়। এবার যেহেতু বাড়ি মানে পাড়ার কেউ বাড়িটা কিনতো না, সেজন্য সে দালাল কিন্তু প্রত্যেকবার একটা না একটা খদ্দের পেয়েই যেত, কারণ পাড়ার যতজন আছে সবাই জেনেই গেছিলো বাড়িটা একটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, সেই জন্য কিন্তু যারা এই বাড়িটা কিন্তু প্রত্যেকে বাইরে থেকেই আসতো। হ্যাঁ, তো যেহেতু কেউ তাদের সতর্ক করতো না, প্রতি সময় বাড়িটা কিনেই নিত, তো সেই জন্য তাদের এই অবস্থাটা হতো। সেকেন্ডবারে যখন যারা এলো তারা হচ্ছে 4 জন, স্বামী স্ত্রী এবং তাদের 2 মেয়ে। যে বড় মেয়ে তার বিয়ের বয়স হয়ে গেছে, এবং যে ছোটো মেয়ে সে উচ্চ মাধ্যমিক দেবে। ঠিক আছে, আর যে স্বামী ছিল, স্বামী একটা প্রাইভেট অফিসে কাজ করে, এবং স্ত্রী একটা সরকারি স্কুলের মানে যে স্টাফ হয় ওই স্টাফ আর কি, মানে শিক্ষক নয় বাট স্টাফ। তো কী হয়েছে, যে ছোটো মেয়ে ছিল ও বাড়ি থেকে বেরিয়ে যায়, স্কুল ফুল থাকে, সেও বাড়ি থাকে না, স্বামী স্ত্রী দুজনেই বাড়ি থাকে না, এবং বাড়ি থাকে কে, বড়ো মেয়ে। এবং বড়ো মেয়ের বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, এবং তাদের বাড়ি কেনার কারণ একটাই ছিল যে যেহেতু বড়ো মেয়ের বিয়ে দিতে হবে, সেজন্য তারা এই বাড়িটা কিনেছিল, যাতে শ্বশুর বাড়ি যারা লোকজন আসে তারা দেখে যে একটা বড় বাড়ি আছে তাদের, এইসব দেখানোর জন্য বাড়িটা কিনেছিল আর কি। এবং তাদের একটা লাভ ম্যারেজ ছিল, বড় মেয়ের একটা লাভ ম্যারেজ ছিল, এবং যাকে বিয়ে করে তার সাথে অনেক দিনের সম্পর্ক। তো এবার কি হয়েছে, বড় মেয়ে একা বাড়ি থাকতো, দুপুরবেলা তার সাথে সেম জিনিস হতো। তার মনে হতো যে কেউ যেন তার পেছনে রয়েছে, তাকে অশালীনভাবে তার দিকে তার গায়ে হাত দিচ্ছে, তার সাথে অশালীন ব্যবহার করা হচ্ছে। এবং রাতেরবেলা বা দুপুরবেলা সে কিন্তু ঘুমাতে পারতো না ঠিক করে, তার সাথে যা হতো তার জন্য সে ঘুমাতেই পারতো না। চোখের নিচে কালি, সারা শরীরে কালশিরে দাগ, আঁচড়ের দাগ, এই সব কিছু ছিল আর কি। এবার তার যে মানে যে ছিল আর কি, যার সাথে বিয়ে হবে, সে যখন এইসব দেখতে পায় তার শরীরে, তখন সে তার উপর সন্দেহ করে এবং বিয়েটা ভেঙে দেয়। সে বলে যে তুমি আমার সাথে এরকম বাজে করেছো, এইসব তুমি অন্য কারোর সাথে রয়েছো, এইসব বলে দুজনে বিয়েটা ভেঙে দেয়। ছেলেটা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে বিয়েটা ভেঙে দেয়। এরপরে যেহেতু মেয়েটার কোনো ভুল নেই সেখানে, সেই জন্য মেয়েটা খুবই কষ্ট পায় আর কি, কারণ সে নিজে কোনো ভুল না করেও তাকে বোঝাতেই পারছে না যে সে কিছু করেনি। এবং সব কিন্তু তার শরীরে যেসব দাগ রয়েছে সেই দাগগুলো দেখেই সে ছেলেটা বলেছিল আর কি। তো যে বাবা মাকে সব কিছু বলে মেয়েটা যে তাদের বিয়ে ভেঙে গেছে, যেহেতু তাদের এখনও কোনো বিয়ের কোনো কিছুই এখনও রেডি হয়নি, মানে কি বলবো, কেনাকাটা হয়নি, সেটা একটা দিক রক্ষে হয়েছিল, টাকা পয়সা সেদিক দিয়ে কোনো যায়নি, কিন্তু বিয়ের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছিলো। তো যেহেতু বিয়ের ভেঙে গেছে সেজন্য তার বাবা মায়ের মন খুবই খারাপ। ওই ঘটনার পরে মানে বিয়ে ভাঙার পরেও কিন্তু ওই মেয়েটার সাথে যাচ্ছে তাই হয়ে যাচ্ছিল, দিনের পর দিন তার সাথে খুবই ভুলভাল জিনিসপত্র হচ্ছিল বাড়িতে, কিন্তু মেয়েটা বুঝতে পারতো, বাবা মাকে বলতো, কিন্তু তারা কিন্তু বিশ্বাস করতো না। তারা বলতো তোর মনের ভুল, তুই সারাদিন বাড়িতে পড়ে থাকিস, সেজন্য তোর সাথে তোর মনে মনে এরকম হচ্ছে, তুই বাড়ি থেকে বেরো, বন্ধুদের সাথে ঘুরে বেড়া, দেখ কিচ্ছু হবে না। কিন্তু তার যত বন্ধু রয়েছে তারা সবাই অন্য জায়গায়, তারা বিয়ের জন্যই এই বাড়িটা এখানে কিনে এনেছে, এবং বন্ধুদের সাথে বেরোতে গেলে তাকে অনেক দূর যেতে হবে, সেজন্য সে যায় না। এটা তার বাবা মাকে বোঝাতে পারে না।
একদিনকে তার বোন যে ছিল সে স্কুল থেকে বাড়ি ফিরে এসে দিদিকে ডাকছে, দরজা খুলছে না, বেল মারছে, তাও কোনো সাড়া শব্দ নেই। তারপর তার কাছে যে ফোন ছিল সে ফোন নিয়ে তার মাকে ফোন করে বলছে যে আমি অনেকক্ষণ ধরে দিদিকে ডাকছি, দিদি কিন্তু দরজা খুলছে না। তখন তার মা কিছুক্ষণের মধ্যেই চলে আসার পর সেও অনেকক্ষণ ধরে দরজা পেটায়, বেল মারে, কোনো কিছুতেই দরজা খোলে না। তারপর লোকজন জড়ো করে তখন দরজা আবার সেই ভাঙে, সেই একই জিনিস, যেখানে ওই বাবা তারপরে মহিলা যে পাখার মধ্যে মরেছে সেই পাখাতেই বড় মেয়ের দেহ ওরকম করে ঝুলছে। ঠিক আছে, সবাই হন্যে হয়ে গেছে, যে পাড়ার লোকজন জানে, তারপরেও কিন্তু তখনও কিছু তাদের বলেনি। ঠিক আছে, কেন বলেনি সেটা কেউ জানে না, কিন্তু তখনও তাদের বলেনি এবং তারা খুবই ভেঙে পড়েছিল বড় মেয়ের মৃত্যুর কারণে। তারা সবাই বাবা মা এটাই ভাবছিল যে যেহেতু বিয়ে ভেঙে গেছে সেজন্য তার একটা কষ্ট হয়েছে এবং সেই কষ্টের জন্য সে আত্মহত্যা করেছে, এইটাই সবাই ভাবছিল। কিন্তু তার যে আসল কারণ সেটা কিন্তু তার বাবা মা, তার বড় মেয়ে যতই তাকে বলেছে সে কিন্তু বিশ্বাস করেনি। যাই হোক, সব কিছু মিটলো। 1 মাস গেল, তার ছোটো মেয়ে ছিল, তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে সে বাড়িতেই থাকতো। এবার যখন ছোটো মেয়ে বাড়িতে থাকতো তখন তার সাথে শুরু হয়েছে একই জিনিস। হ্যাঁ, যেরকমটা এক দিদির সাথে হয়েছে একদম ডিট্টো সেম ছোটো মেয়ের সাথেও হয়েছে। একদিনকে তার মা বাইরে ঢোকে, অফিস থেকে এসে বাইরে ঢোকে এবং সে দেখছে তার মেয়ে অচৈতন্য অবস্থায় নিজের বেডরুমে বিছানায় পড়ে রয়েছে। এবার সে বলছে তোর কী হয়েছে, সমস্যা কী, এরকম করে পড়ে রয়েছিস? তখন তার মেয়ে বলে যে তার শরীর ভীষণ খারাপ, ভীষণই খারাপ, সে খুবই ক্লান্ত। হ্যাঁ, এবং সে বুঝতে পারছে না তার সাথে এটা কী হয়েছে। এবং তখন যাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সে মা যখন তার ছোটো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায় তখন সে ডাক্তার বলে যে তার সাথে যৌন নির্যাতন করা হয়েছে। হ্যাঁ, এবং যেটা অনেক দিন ধরে চলে আসছে। তারপর বাড়িতে আনা হয় ছোটো মেয়েকে, বাবা মা দুজনে মিলে ছোটো মেয়েকে বিশাল বকাবকি করে, বলছে কী করেছিস তুই, একা একা বাড়ি থাকিস, কাকে ডেকেছিস, ওই অনেক কিছু বলে। হ্যাঁ, তখন ছোটো মেয়ে কিছুতেই বলাতে পারে না যে এই সেম জিনিস আমার দিদির সাথেও হয়েছিল, দিদি আমাকে বলেছিল, যেগুলো তোমাকে বলার পর তোমরা বিশ্বাস করোনি, সেম জিনিস আমার সাথেও হচ্ছে, আমি তোমাদের বলছি তোমরা তাও বিশ্বাস করছো না। হ্যাঁ, আমি যখন দুপুরবেলা বাড়ি থাকি, রাতেরবেলা যখন থাকি তখনই কিন্তু এই জিনিসগুলো হয়, সারাদিন কিন্তু হয় না। তো তারপরে ওদের ওই ছোটো মেয়ের কথাও কিন্তু তারা বিশ্বাস করে না। তারা বলে যে যেটা ও ছোটো মেয়ে হয়তো ভুলভাল কিছু করেছে, সেটাকে লুকানোর জন্য এখন গল্প দিচ্ছে আর কি। তো তারপরে কি হয়, একদিনকে যে বাবা ছিল, বাবা একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, শনিবারে তাড়াতাড়ি হাত ছুটি নিয়ে বাড়ি ফিরে এসে যখন দেখছে দরজা খুলছে না, সে তার স্ত্রীকে ফোন করার পরে স্ত্রীও চলে আসে এবং একই জিনিস, লোকজন জড়ো করা হয়, দরজা খোলা হয়, সেম জিনিস, বড় মেয়ের মতনই ছোটো মেয়েও ওখানে ঝুলছে আর কি। ঠিক আছে, এরপর দুজনে কিন্তু পুরো অবাক হয়ে যায় যে দুটো মেয়ে একই রকমভাবে একই ঘরে একই পাখার মধ্যে মারা গেল এবং দুজনের পোস্টমর্টম রিপোর্টে সেম জিনিস, একই রিপোর্ট বেরিয়েছে যে যৌন নির্যাতনের কারণে দুজনে মারা গেছে। দিনের পর দিন তাদের উপর যৌন নির্যাতন করা হয়েছে, যেটা তারা নিতে পারেনি, এতটাই অতিরিক্ত পরিমাণে হয়ে যেটা তারা নিতে পারেনি, সেজন্য তাদের মৃত্যু হয়েছে। তাহলে তারা সুসাইডটা করছে কি করে, তাদের এতটাই তারা নিতে পারছিল না, কারণ সেই জন্য তাদেরকে সুসাইড করতে বাধ্য হয়েছে। তারা দুজনে, স্বামী স্ত্রী দুজনে ভেঙে পড়ে, দুটো মেয়ে ছিল, দুজনেই চলে গেল বাড়িতে আসার পরে। এরপর যে স্ত্রী ছিল, গরমের ছুটিতে সে বাড়িতেই ছিল, কারণ যে তিনি তো স্কুলে চাকরি করতো, তো গরমের ছুটি সে বাড়িতে ছিল। যখন সে বাড়িতে ছিল প্রায় 1 মাস মতো, তখন কিন্তু তার সাথে সেম জিনিস শুরু হয়, যেরকমটা তার 2 মেয়ের সাথে হয়েছে, সেম জিনিস তার সাথে শুরু হয়। তখন সে বুঝতে পারে যে 2 মেয়ে কিন্তু তাকে মিথ্যে কথা বলতো না। তখন সে হাউমাউ করে কাঁদতে শুরু করে যে অ্যাটলিস্ট ছোটো মেয়ের কথাও যদি তারা মেনে নিত, যে ছোটো মেয়ের কথাও যদি তারা বিশ্বাস করতো, তাহলে এই দিনটা তাদেরকে দেখতে হতো না। কারণ সে বুঝতে পারছে যে তার সাথেও সেম জিনিস হচ্ছে, যেরকমটা তার 2 মেয়ের সাথে হয়েছিল।
তার মনে হচ্ছে কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, তার কাঁধে হাত বোলাচ্ছে, কোমরে হাত দিচ্ছে, মানে অশালীন একটা ব্যবহার যেটাকে বলে, সেম জিনিসটা কিন্তু তার সাথেও হচ্ছে। তখন তারপরে যখন সে তার স্বামীকে বলে, স্বামী কিন্তু কথাটা একদমই গ্রাহ্য করে না, কথাটাকে একদম পুরো হেসেই উড়িয়ে দেয়। বলে, তুমি তোমার মেয়েদের মতনই গল্প দিচ্ছ নাকি? তোমার কি কেউ রয়েছে যার জন্য তুমি এসব গল্প দিচ্ছ? সারা শরীরে, সেই স্ত্রীর সারা শরীরে আঁচড়ের দাগ, কালশিটের দাগ। এই কথাটা শোনার পরে যে যা স্বামী যা যা বলেছে তাকে, সেই কথাটা শোনার পরে সে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিলো, এতটাই রেগে গেছিলো, সেই জন্য সে কী করে, বাড়ি ছেড়ে সে বলে যে তুমি যদি বাড়ি ছাড়তে না পারো, ছেড়ো না, তুমি এখানে থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। সে চলে যায় বাপের বাড়িতে। প্রায় 1 সপ্তাহ পরে তার মানে প্রায় দিনই কথা হতো, কিন্তু 1 সপ্তাহ পরে একদিন যখন কল করে, তখন সে তার স্বামীর ফোন পায় না। স্বামীকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন সে তুলছে না কোনোভাবেই। অনেকক্ষণ ফোন করার পর যখন সে ফোন তোলে না, তখন সে তার অফিসে ফোন করে জানতে পারে সে বাড়িতে, মানে অফিস যায়নি আর কি। তো এবং কী কারণে যায়নি সেটাও কিন্তু ফোন করে জানায়নি। যাই হোক, সে কী করে, বাপের বাড়ি থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখছে দরজা খুলছে না। দরজা মানে যেরকম ছোটো মেয়ে বড়ো মেয়ের বেলায় ছিল, সেম দরজা ভেতর থেকে বন্ধ। লোকজন জড়ো করা হয়, জড়ো করে দরজা খোলা হয়। খোলার পর দেখছে যেরকমভাবে দুজনে মারা গেছে সেরকমভাবে কিন্তু নেই, যে স্বামীর বডি কিন্তু ঘরে কোথাও নেই। তাহলে বডি কোথায় গেল? তারা যখন ছাদে যায়, ছাদে গিয়ে দেখছে দরজার সামনে যেরকম করে ওই প্রথম যারা ভাড়া এসেছিলো, তার যে স্বামী মারা গেছিলো, সেরকম একদম ডিক্টো মানে ছাদের দরজার সামনে পড়ে রয়েছে, এবং শরীরে পুরো একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছে, হাত পা মুখ সারা শরীর পুরো বডি সাদা ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে শরীরে কোনো রক্ত নেই, এবং পুরো শরীরে ক্ষতের দাগ, মানে যেন কেউ নখ দিয়ে বা কোনো ধারালো কিছু দিয়ে পুরো সারা শরীর আছড়ে দিয়েছে এরকম। তো যাই হোক, একটা মহিলা যে তার একটা বাড়িটা কিনলো তার স্বামীর সাথে পরিকল্পনা করে, কারণ ছিল যে বড় মেয়ের বিয়ে দেবে। বড় মেয়ের বিয়ে তো হলোই না, সে তার বড় মেয়ে, ছোটো মেয়ে এবং স্বামী 3 জনকে হারিয়ে ফেললো এই একটা বাড়ির কারণে। তো তারপর সে কী করবে, বাড়ি ছেড়ে চলে যায়, সে তার বাপের বাড়িতে থাকতে শুরু করে। এরপরে কিন্তু যে পাড়ার লোকজন ছিল তারা কিন্তু ওই দালালকে আর ছেড়ে দেয়নি। দালালকে ধরার পরে তারা বহুত পেটায় আর কি, বলে যে তুমি সব কিছু জানার পরেও এইসব কেন করছো? তুমি যখন দেখছো প্রত্যেকে এখানে মারা যাচ্ছে বা এটা ভালো নয়, তারপরেও তুমি এসব কেন করছো? এরপরে তারা পুলিশের হাতে ধরিয়ে দেয় দালালকে, এবং বাড়িটাকে বন্ধক রেখে দেয়। তারপরে একজন প্রমোটার, যে কিনা আপনাদের চেনা জানা প্রমোটারটা আসার পরে বাড়িটাকে পুলিশের কাছ থেকে ছাড়ায়, বাড়িটা একটা বাস্তু পূজা করার পরে বাড়িটাকে একটা ফ্ল্যাটে পরিণত করে দেয়। ফ্ল্যাটে পরিণত করার পরে আপনারা আসেন, তারপরে আপনাদের সাথে এই ঘটনা হচ্ছে, এবং যে প্রমোটার বানিয়েছে সেও আপনি বললেন যে মারা গেছে। এই ঘটনাটা পুরোপুরি বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে পাড়ায় থাকেন, তো আপনাদের কোনো দিন বাইরে থেকে মনে হয়নি যে বাড়িটার মধ্যে কিছু রয়েছে, বা আপনারা কোনো দিন কোনো কিছু ফিল করেননি যে বাড়িটার মধ্যে কিছু রয়েছে বা কিছু দেখেননি? তখন সে বলে যে একদম বাড়ির উল্টো দিকে যাদের বাড়ি রয়েছে তারা প্রায় দিনই দেখতো রাতের বেলা যে একটা মেয়ে মানুষের অবয়ব ছাদের মধ্যে ঘোরাঘুরি করছে, ঠিক আছে, কিন্তু ছাদ থেকে আর বেরোতে পারে না, ঠিক আছে। যেহেতু সবাই এটাই বলে, যেহেতু দুজনেই মৃত্যু হয়েছে ঘরের মধ্যে, এবং ঘর যখন মৃত্যু হয়েছিল ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল আর কি, তো সেই জন্য তারা দুজন এখান থেকে বেরোতে পারেনি, তারা দুজনের আত্মা এখানেই থেকে গেছে, এবং তারাই হয়তো ওই সব কিছু করাচ্ছে। তো এরকম অন্যরকম কোনো আওয়াজ বা কিছু এরকম তারা পাড়ার লোকজন শুনতে পায়নি, কিন্তু মাঝে মাঝেই অনেকে দেখেছে যে বাড়ির যে ছাদ, সেই ছাদে কিন্তু কোনো একটা মেয়ে মানুষের অবয়ব সেই ঘুরে বেড়াচ্ছে। তো সবাই বুঝতেই পারে যে একদম যে প্রথম যে মেয়েটাকে অ্যাডপ্ট করে আনা হয়েছিল সেই মেয়েটারই আত্মা, সেটা সবাই বুঝতে পারে আর কি, ঠিক আছে। তারপর কি হয়, এই বলার পরে মহিলাটা থামে এবং আমি বাড়ি ফিরে আসার পরে তো এই 2 মেয়েকে আমি কিছুই বললাম না, কারণ তারা দুজনেই ভয় পাবে, এবং খুব তো বড় নয় তারা, তো দুজনেই ভয় পাবে, সেজন্য আমি তাদের কিছুই বললাম না।
এরপর কি হয়, আমি একজন ওই যে মহিলা, সে মহিলার সাহায্য নিয়ে একটা তান্ত্রিককে বাড়িতে ডেকে আনি। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার এখানে হয়েছে। হ্যাঁ, তখন আমি বলি যে কি ব্যাপার। তখন বাড়িতে ঢুকে পুরো বাড়িটাকে প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধি করে, সব জায়গায় গঙ্গা জল ছেটানোর পরে সে বলে যে বাড়িটার মধ্যে, মানে প্রথমে ওই গঙ্গা জল ছেটানোর সময় সে অনেকক্ষণ ধরে প্রত্যেকটা কোনায় কোনায় অনেকক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু দেখছিল জিনিসগুলোকে, চোখ বন্ধ করে কিছু মন্ত্র পাঠ করছিল এবং দেখছিল। তারপর যখন সে আমাকে বলে, সে এটা বলে যে ওই যে লোক ছিল, সে যেহেতু মেয়েটা নিজের মেয়ে ছিল না, সেজন্য সে নিজে কন্ট্রোল করতে না পেরে মেয়েটাকে রেপ করার পর সেই মহিলাটা, মানে যে লোকটা ছিল, লোকটা কিন্তু ভয় পেয়ে মৃত্যুবরণ করে, মানে আত্মহত্যা করে। এটাই ভয় পেয়েছিল যে পাড়ার লোকজন জানলে তাকে শেষ করে দেবে বা পুলিশের হাতে দিয়ে দেবে, এটা ভেবে সেও আত্মহত্যা করে নেয়। এবং যে মেয়েটা ছিল, মেয়েটার যে আত্মা, সেও কিন্তু ওকে ইনসিস্ট করেছিল যে যাতে আমাকে মেরেছিস তুইও মরবি, এরকম একটা ব্যাপার হয়েছিল আর কি। তো মরার পর দুটো যে আত্মা হয়ে গেছে বাড়িতে, ওই দুজন আত্মাই কিন্তু পুরো বাড়িতে যতজন আসছে সবাইকে মারতো। যতজন মহিলা আসতো বাড়িতে, প্রত্যেকটা মহিলাকে, ওই যে বাবার যে আত্মাটা, প্রত্যেকটা মহিলাকে সে বাবা ভোগ করতো, প্রত্যেকের সাথে রেপ করতো, ঠিক আছে। এবং রেপ করার পরে ওই যেখানে নিজে মরেছে সেখানে প্রত্যেক কটাকে ঝুলিয়ে দিত। এবং যেহেতু বাবা ওই বাচ্চা মেয়েটার সাথে এরকম করেছে, সেজন্য প্রত্যেকটা পুরুষের ওপরে ওই বাচ্চা মেয়েটা নিজের বদলা নিত। কেমন করে বদলা নিত? পুরো শরীরে রক্ত খেয়ে সারা শরীরে আছড়ে দিত যাতে সে মারা যায়। এবং মেয়েদের শরীরে আছড়ানোর দাগ ছিল এটাই, সে তাদেরকে ওয়ার্নিং দিত যাতে তারা বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক আছে। এবং যেরকমটা আমাকেও দিয়েছে, আমার স্বপ্নে এসে আমাকে যেরকম ওয়ার্নিং দিয়েছে, প্রত্যেককেই কিন্তু ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তারা একটা বাজে স্বপ্ন ভেবে সে বাড়িটা ছাড়েনি। প্রথমে যে স্বামী স্ত্রী এসেছিলো, যাদের নীরব একটা নিরিবিলি জায়গায় চাইছিল, তাদের সেই স্ত্রীকেও কিন্তু এরকম স্বপ্নে এসেছিলো, এসে ওয়ার্নিং দিয়েছিল, তারা পাত্তা দেয়নি। তারপরে যে চারজন ফ্যামিলি একসাথে এসেছিলো, সেই মাকেও, যে মা ছিল তাকেও কিন্তু সেম ওয়ার্নিং দিয়েছিল, তারাও পাত্তা দেয়নি। আমাকেও ওয়ার্নিং দিয়েছে, কিন্তু আমি জিনিসটাকে নিয়ে নড়ে চড়ে বসছি। সেই জন্য আমি এই তান্ত্রিককে ডেকে এনেছি। তান্ত্রিক আমাকে এই সব ঘটনা বলার পরে আমি তাকে বললাম যে পুরো বাড়িটা আপনি যেভাবে হোক পুরো বাড়িটাকে শুদ্ধি করুন। হ্যাঁ, তো তারপরে সে বাড়িতে, যেহেতু হনুমানজি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক আছে, সেজন্য সেখানে হনুমানজিরই পুজো করা হয় পুরো বাড়িতে, ঠিক আছে। পুজো করানোর পরে আমরা এইটাই ফিল করি যে সেই বাড়িতে কিন্তু এখন আর কিচ্ছু নেই। এবং সেই তান্ত্রিক সবার লাস্টে এটাই বলে যে যেহেতু তাদের যখন মৃত্যু হয়েছিল তখন বাড়িটা বন্ধ ছিল, সেজন্য তারা বাড়ি থেকে বেরোতে পারেনি এবং বাড়ি ছেড়ে কোনো দিন যেতেও পারছে না, বাড়ির মধ্যেই রয়েছে। এবং যতজন বাড়িতে আসে তাদের প্রত্যেককে কিন্তু মারবে। হনুমানজি মূর্তিটা আনার পর থেকে হয়তো তাদের উপদ্রবটা কমেছে, কিন্তু তাদের তারা যে চলে গেছে এরকম কিন্তু নয়। হ্যাঁ, সব কিছু হলো, তারপরেও কিন্তু মাঝে মাঝে আমরা শুনতে পেতাম যে মাঝরাতেই দরজায় কেউ নক করছে, ঠিক আছে। তারপরে পাম্প নিজের থেকে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। তারপরে যেন কেউ মনে হচ্ছে যে দরজায় কেউ পেরেক ফুটছে, এরকম অনেক আওয়াজ আমরা শুনতে পেতাম। এবং তারপরে নিয়মিত হনুমানজি ওই মন্দিরটায় পুজো করার পর সব কিছু বন্ধ হয়ে যায়। এই ঘটনা ঘটেছে, এই যে পুজো আর্চার ঘটনা বললাম, সেটা কিন্তু আজ থেকে প্রায় 2 মাস আগের ঘটনা। 2 মাস হয়েছে সব কিছু বন্ধ হয়েছে আর কি। তো আর যে সূত্রপাত হয়েছিল সেটা প্রায় 7 থেকে 8 বছর আগের ঘটনা। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।